This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আর মাত্র কিছুক্ষণের অপেক্ষা কি হতে চলেছে সেই দিকে আমাদের বিশেষ নজর রয়েছে। শিয়ালদাহ চত্বর থেকে আমার সহকর্মী শুভজিৎ মিত্র রয়েছে। শুভজিৎ, এই মুহূর্তে সেখানকার পরিস্থিতি, ওভার টু ইউ। শুভজিৎ, এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি শিয়ালদা চত্বরে। 1:59, মাফ করবেন 12:59 নাগাদ সঞ্জয় রায়কে নিয়ে আসা হয়। তার আগের ছবিটা ছিল এইরকম, একবার তুষারকে দেখাতে বলি তারপরে যাব বাকি খবরে। শিয়ালদা চত্বরের ছবিটা সকাল থেকেই পাল্টে গেছে। পুলিশের তরফ থেকে ত্রিস্তরীয় ব্যারিকেড করা হয়েছে, বাইরেই আমজনতা জড়ো হয়েছেন, জাতীয় পতাকা নিয়ে অনেকে বিক্ষোভ দেখাচ্ছেন। বিক্ষোভের আজ যাতে এখানে এসে না পড়ে তার জন্য এই ব্যবস্থা। পাশাপাশি তুষার ছবিটা দেখাচ্ছে, যে গাড়িতে করে, যে প্রিজন ভ্যানে করে সঞ্জয়কে নিয়ে আসা হয়, শাটারগুলো দেখতে পাচ্ছ, শাটারগুলো বন্ধ রয়েছে। সঞ্জয় যেদিনকে মুখ খুলেছিল তারপর থেকে কিন্তু পুলিশের তরফ থেকে এরকম ব্যবস্থা নেওয়া হয়েছে যাতে হয়তো ছবি করা না যায় বা সঞ্জয় কিছু বললে যেন না পৌঁছে, হয়তো এই কারণে একথা অনেকেই বলছেন। অবশ্যই আজকে এই মামলার দিকে আমাদের নজর থাকবে, কারণ সাম্প্রতিককালের অত্যন্ত সেন্সিটিভ এই মামলা। দিনের পর দিন আমরা দেখেছিলাম এই ইস্যুকে কেন্দ্র করে নাগরিক সমাজ তারা রাস্তায় নেমেছিল, বিভিন্ন জায়গায় মিছিল হয়েছে, কখনো কোনো সংগঠনের তরফ থেকে মিছিল করা হয়েছে, কখনো ইন্ডিভিজুয়ালি কেউ রাস্তায় নেমেছেন। এই ইস্যুকে কেন্দ্র করে আমরা দেখেছিলাম বেশ কয়েক দফায়, 3-4 দফায় রাত জাগো কর্মসূচি নিয়েছিল এই নাগরিক সমাজ। এই ইস্যুকে কেন্দ্র করে রিক্সা চালক যারা আছেন নর্থ ক্যালকাটায় তারা রাস্তায় নেমেছিলেন। এই ইস্যুকে কেন্দ্র করে কর্পোরেট সেক্টরের কর্মী যারা আছেন তারা রাস্তায় নেমেছিলেন। মানে কে রাস্তায় নামেনি? আজকের এই রায়দানের পর নাগরিক সমাজের কি প্রতিক্রিয়া সেদিকে নজর থাকবে তিলোত্তমার পরিবারের তরফ থেকে কি প্রতিক্রিয়া। কিন্তু তার আগে, রায়দানের ঠিক আগে 1-1.5 ঘন্টা আগে আমরা কথা বলেছিলাম তিলোত্তমার বাবার সঙ্গে। তিনি কি বলেছেন, তিনি কতটা আশাবাদী, তিনি কি চাইছেন, শুনুন। জজ 2 মাস ধরে সমস্ত শুনেছেন এবং সমস্ত কাগজপত্র দেখেছেন, উনি যা সেই রায় দেবে, ওনার উপরে পুরো ভরসা আছে। অবশ্যই লুকানো হয়েছে, লুকানো না হলে তো এতদিন আমার মেয়ে সঠিক যারা যারা অপরাধ করে তাহলে সামনে চলে আসবে। তথ্য প্রমাণ তো লোপাট হয়েছে, সিবিআই স্বীকারই করেছে। ক্যালকাটা পুলিশ যে করবে সে তো স্বীকার করবে না। বাকি দোষীরা কোথায় সেটা সিবিআইয়ের উপরে, আমরা হাইকোর্টে মামলা করেছি, সুপ্রিম কোর্টে মামলা করেছি, সবাই সামনে আসবে, সব অপরাধী সামনে আসবে এবং সঠিক বিচার আমরা পাবো। সৌরভ দত্ত আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের সহকর্মী। সৌরভ, কোচবিহার থেকে কাকদ্বীপ পর্যন্ত হেন কোনো জায়গা নেই, হেন কোনো পাড়া নেই যেখান থেকে উই ওয়ান্ট জাস্টিস এই স্লোগানটা ওঠেনি। সৌরভ দত্ত আমাদের সঙ্গে রয়েছেন। সৌরভ, চিকিৎসকরা কি বলছেন নাগরিক সমাজ, প্রত্যেকের সঙ্গে সকাল থেকে তুমি কথা বলছো। শুভজিৎ, দেখো, কলকাতা পুলিশের তরফে শিয়ালদা আদালত চত্বরের সামনে যে নিরাপত্তা বেষ্টনী তৈরি করা হয়েছে তার জেরে সেই পর্যন্ত যেতে না পারলেও শিয়ালদা কোর্টের ঠিক সামনে যে মেট্রো স্টেশন রয়েছে সেখানকার চত্বরে চিকিৎসকরা, নাগরিক সমাজের প্রতিনিধিরা আরও একবার হাতে হাত মিলিয়ে উই ওয়ান্ট জাস্টিসের স্লোগান তুলছেন, উই ডিমান্ড জাস্টিসের স্লোগান তুলছেন। আর কিছুক্ষণ পর শুনানি শুরু হবে, আর 28 মিনিট বাকি আছে ঘড়ির কাঁটায়। এবং তার আগে তারা, নার্সরা রয়েছেন, চিকিৎসকরা রয়েছেন, নাগরিক সমাজের প্রতিনিধিরা রয়েছেন, তারা কিন্তু উই ওয়ান্ট জাস্টিস, উই ডিমান্ড জাস্টিস এবং এই স্লোগান কোর্ট চত্বর যেখানে শুনানি হচ্ছে সেখান থেকে খুব একটা কিন্তু দূরে নয়, যেখানে ওখানে দেখা যাবে বারান্দায় যারা দাঁড়িয়ে রয়েছেন ঠিক সেখানেরই পিছনের দিকে একটি ঘরে এই শুনানিটা চলছে। এবং তার ঠিক অনতি দূরেই এখানে মেট্রো স্টেশন চত্বরে দাঁড়িয়ে রয়েছেন চিকিৎসকেরা। কি আশা করছেন আজকে শিয়ালদা নিম্ন আদালতের কাছ থেকে? আমরা একটাই আশা করছি যে অভয়ার খুনি কারা, শুধু একা সঞ্জয় রায় যে নয় সেটা পশ্চিমবঙ্গের একটা শিশুও জানে। দুপুর 2:30 যে রায় বেরোবে শিয়ালদা কোর্টে, সেই রায়ের অপেক্ষায় আমরা রয়েছি। যদি সঞ্জয় রায় ছাড়া আর কোনো দোষী তারা রায়ে না আসে তাহলে কিন্তু মানুষের ক্ষোভের আগুন কিন্তু নিভবে না। ফলে আজকে 18 জানুয়ারির পর কিন্তু এই ক্ষোভ আরও দ্বিগুণ, 3 গুণ, 10 গুণ হয়ে রাজপথে আছড়ে পড়বে। তাই মানুষ সুবিচারের জন্য আজকে এখানে রয়েছে। আমাদের আশঙ্কা রয়েছে যে সঞ্জয় রায় ছাড়া বাকিদেরকে চেপে দেওয়া হবে। এটাই কিন্তু কলকাতা পুলিশ এবং সিবিআই গত 5.5 মাস ধরে এই প্রক্রিয়া, এই চক্রান্তই কিন্তু করে যাচ্ছে। আপনারা আন্দোলনে থেকেছেন, রাজপথে থেকেছেন, হাসপাতাল চত্বরে থেকেছেন, আজ যখন একটা বড় ধাপ, তিলোত্তমা বাবা মার কথায় বিচারের প্রথম ধাপ, সেই বিচারের প্রথম ধাপে এইখানে কেন আপনারা আরেকটু আদালত চত্বর পর্যন্ত যেতে পারলেন? সেটা তো গণতন্ত্রের আজকে এটাই তো নমুনা আমরা দেখতে পাচ্ছি। আদালতের চত্বরে যাওয়ার অধিকার আমাদের রয়েছে,
একজন চিকিৎসক হিসাবে একজন চিকিৎসকের আজকে তিনি ভিক্টিমাইজ হয়েছে, তাই খুন ধর্ষণের ঘটনা, তার জন্য আমরা যেতে পারছি না, পুলিশ কিন্তু আটকে দিয়েছে আমাদেরকে। এর থেকে ধিক্কারজনক ঘটনা আর কিছু হতে পারে না, কলঙ্কিত একটা অধ্যায় পশ্চিমবঙ্গের বুকে, কারণ এইভাবে একটা গণতন্ত্রের গলা টিপে আজকে হত্যা করা হচ্ছে। এবং এখানে সকলেই আমরা জানি যে আজকে সিবিআই এর যে ইনকমপ্লিট যে একটা তদন্ত, আজকে কলকাতা পুলিশ যেখানে শেষ করেছে সিবিআই সেখানেই তারা রয়েছে, সেই জায়গাটাকেই আজকে প্রলেপ দিয়েছে। এই আক্ষেপ তিলোত্তমা বাবা মার গলাতেও আছে, এই আক্ষেপ তিলোত্তমা বাবা মার গলাতেও আছে। তারা যখন আসছিলেন আজকে আদালত চত্বরে তারা বলছিলেন বিচারের প্রথম ধাপ, কিন্তু বিচার এখনো সম্পূর্ণভাবে পাওয়া হয়নি। এবং তারা একই সঙ্গে বলছিলেন যে পুলিশ এখন যতটা নিরাপত্তা দিতে তৎপর, সেদিন যদি থাকতো তাহলে তার মেয়েটাকে মরতে হতো না। এটা একদমই, এটা আমরা শুধু সেই দিনের ঘটনায় নয়, আমরা যারা হসপিটালে নাইট ডিউটি করি তারা প্রত্যেক দিন নাইটে এটা ফিল করি। আমাদের জন্য কোনো দিন কোনো নিরাপত্তা ব্যবস্থা আজ পর্যন্ত সরকারের মাথা থেকে আসেওনি, আসবেও না। এটা এই জন্য করা তারা যাতে সুরক্ষিত থাকে, তাই এখন তারা এই ধরনের কিছু করে দেখাতে চাইছে, কিন্তু আদৌ তারা আমাদের জন্য হসপিটালে যারা সার্ভিস দেয় বা যারা নাইট ডিউটি করে। সঙ্গে থাকো, দেখো কলকাতা পুলিশের ভূমিকা নিয়ে যেমন প্রশ্ন তুলেছে তিলোত্তমার পরিবার, ঠিক একই রকম ভাবে সিবিআই তদন্ত নিয়েও তারা খুশি নন। তারা প্রথমে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন, তারপর সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে তিলোত্তমার পরিবার। অবশ্যই নজর থাকবে আজকে রায়দান প্রক্রিয়ার পর তিলোত্তমার পরিবারের তরফ থেকে কি রিয়াকশন দেওয়া হয়। তবে আইনজীবী মহল এই গোটা যে তদন্ত প্রক্রিয়া চললো কিংবা গোটা যে শুনানি পর্ব চললো, এখনো পর্যন্ত কি প্রতিক্রিয়া পাওয়া গেছে আইনজীবী মহল থেকে শুনুন। ফাঁসির সাজা ঘোষণা হবে কি অন্য কোনো সাজা ঘোষণা হবে, সেটা নির্ভর করবে এভিডেন্সের কোয়ালিটির উপর। এমন অনেক সায়েন্টিফিক এভিডেন্স আছে, যে সায়েন্টিফিক এভিডেন্স যদি গৃহীত হতে পারে তাহলে কিন্তু আই উইটনেস না থাকলেও সেখানে সার্কামস্টেন্সিয়াল এভিডেন্সের উপর বেস করে কোলাবোরেট করেও কিন্তু সাজা দেওয়া সম্ভব। কিন্তু কতটা এটা রেয়ারেস্ট অফ রেয়ার কেস হবে যে ক্ষেত্রে ফাঁসির সাজা দেওয়া যেতে পারে আইনত, সেটা কিন্তু এখনও প্রশ্ন আছে আমাদের মাথায়। নিশ্চিতভাবে মাননীয় বিচারকের মাথাতেও এই প্রশ্নগুলো থাকবে। অসন্তোষের জায়গা যেমন মেয়েটির বাবা মারও আছে, অসন্তোষের জায়গা কোথাও ব্যক্তিগত স্তরে আমাদের সকলেরই কোথাও না কোথাও আছে। এখন বিষয়টা একটা জাজমেন্টের দিকে যাচ্ছে, আমরা আশা করব একটা গোটা বিচার প্রক্রিয়ার মাধ্যমে বিষয়টা উঠে আসছে। কোর্ট সমস্ত দিক বিবেচনা করেই হয়তো কাউকে দোষী বা নির্দোষ ঘোষণা করবে। এই নিয়ে আমার আলাদা করে কোনো মন্তব্য নেই, তবে অভয়ার বিচারের ক্ষেত্রে কিছু অসন্তোষ অবশ্যই থেকে যায়। ব্যক্তিগত মতামত সেটা হচ্ছে যে আরেকটু সময় দেওয়া উচিত ছিল ইনভেস্টিগেটিং এজেন্সিকে, যাতে আরেকটু ভালোভাবে তদন্ত করে, কারণ আজকের দিনে যদি ট্রায়ালটা শেষ হয়ে যায় এবং দোষী সাব্যস্ত হয়ে যায়, যারা এর পেছনে ছিল তারা হয়তো ছাড়া পেয়ে গেল। হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে যে তদন্ত করছে সে তো একজন মানুষ, ইনভেস্টিগেটিং অফিসার। তার এতটা চাপ নিয়ে এত তাড়াতাড়ি তদন্তটা আমার মনে হয় একটু হেস্টি হয়ে গেল। আমরা শোনাচ্ছিলাম আইনজীবী মহল কি বলছে। দেখুন, আইনজীবী মহলের একটা অংশ থেকে উঠে এলো যে তদন্তকারী সংস্থাকে আরও একটু সময় দেওয়া উচিত ছিল, যাতে তারা আরও ভালোভাবে তদন্তটা করতে পারে। কিন্তু এখনো পর্যন্ত তদন্তকারী সংস্থা অর্থাৎ সিবিআই, যাকে মূল অভিযুক্ত হিসেবে চিহ্নিত করেছে সঞ্জয় রায়, তাকে এই ভ্যানে করে 12:59 নাগাদ আনা হয়। এই মুহূর্তে আদালতের ভেতরে রয়েছে, চলছে সেখানে। আজকে অবশ্যই রায়দান কি হয় সেদিকে নজর থাকবে, সঞ্জয় কোনো রিয়াকশন দেয় কিনা সেদিকে নজর থাকবে। কিন্তু তার পরিবার আজকে এই মুহূর্তে ঠিক কি বলছে, দীক্ষা বুইয়া রয়েছে বাড়ি থেকে। দীক্ষা, দেখো, তার মায়ের সঙ্গে আমরা কথা বলার চেষ্টা করেছিলাম, কিন্তু তার মায়ের মানসিক অবস্থা যে স্থিতিশীল নেই সেটা আমরা তার কথাবার্তাতেই বুঝতে পেরেছিলাম। আমরা সঞ্জয় রায়ের এক দিদির সঙ্গে কথা বলবো। দিদি, সঞ্জয় রায়ের আজকে আপনার ভাইয়ের সাজা ঘোষণা আছে, আপনি যেটা বলেন যে আপনার বিয়ের পর থেকে ওই বাড়ির সঙ্গে যোগাযোগ নেই, কিন্তু ভাই তো কি বলবেন সাজা ঘোষণা যদি হয়, যে যেখানে সঞ্জয়ের বিরুদ্ধে যদি পুরো সাজা যায়? কি আর বলবো, যা হবে যা আইনকে ঠিক মনে হবে। যদি একটু জোরে বলেন যে মানে ভাইয়ের সাজা ঘোষণা আছে, ভাইয়ের এই ঘটনাটা যখন ঘটেছিল আপনি তখন জেনেছিলেন, তারপরের সঙ্গে ভাইয়ের সঙ্গে কোনো যোগাযোগ? না, কোনোদিন যায়নি, কখনো যায়নি। আপনি যেটা বলছিলেন যে আপনার বিয়ের পর থেকে বাড়ির সঙ্গে যোগাযোগ বন্ধ, কি ভাইয়ের সঙ্গে কি কথাবার্তা বন্ধ ছিল, বা ভাই ছোটবেলা থেকে কেমন ছিল? ছোটবেলায় যেরকম সমস্ত বাচ্চারা থাকে সেরকমই ছিল, সেরকম কিছু তো দেখিনি। 4-5টা বাচ্চা যেরকম থাকে সেরকমই ছিল। কিন্তু অতিরিক্ত মদ্যপান করে মেয়েদের কটূক্তি করা, এই অভিযোগগুলো তার বিরুদ্ধে উঠে এসছে তদন্তের সময়। না, মদ্যপান করতো এটা জানতাম, কিন্তু মেয়েদের কটূক্তি সেটা আমি শুনিনি কখনো।
আর একটা বিষয় যেটা যে আজকে যে সাজা ঘোষণা হবে সেটা কি আপনি জানতেন? হ্যাঁ, টিভিতে দেখেছিলাম। কখনো মনে হয়নি যে একবার গিয়ে দেখা করে আসি ভাইয়ের সঙ্গে? না, যাইনি। কি যাব বলুন, এতদিন তো যাওয়া হয়নি। আজকে যদি সাজা ঘোষণা করা হয়, সর্বোচ্চ যেটা দোষী সাব্যস্ত হলে যেটা দেওয়া হয় সাজা, মৃত্যুদণ্ড দেওয়া হয়, সেরকম যদি কোনো খারাপ সাজা মানে সঞ্জয় রায়ের বিরুদ্ধে প্রয়োগ সাজা দেওয়া হয়, সেক্ষেত্রে আপনি কীভাবে সেটাকে কি মানে সেটাতে আপনারা কি হায়ার কোর্টে পরিবারের তরফ থেকে যাবেন বা আপনাদের কি মনে হচ্ছে কি হতে পারে? না, আমি কিছু তো বুঝতে পারছি না কি হবে। এবার যা আইনকে ঠিক মনে হবে, আইনের ওপর পুরো ভরসা আছে। আপনার আর দুই দিদির সাথে কথা হয়েছে? না, কারোর সাথে কথা হয়নি। বলছি না, আমার যে কোনো যাওয়া আসা কিছু নেই। দীক্ষা, একটা প্রশ্ন ওনাকে করো না। এই আদালত চত্বরেই তো আমরা দেখেছিলাম যে সঞ্জয় রায় চিৎকার করে বলেছিল সে নির্দোষ, তাকে ফাঁসানো হচ্ছে, ডিপার্টমেন্ট তাকে ফাঁসিয়েছে। তৎকালীন পুলিশ কমিশনার বিনীত গোয়েলের নাম তার মুখে আমরা শুনেছিলাম। দিদি আজকে কি বলছে? দিদিও কি মনে করে ভাইকে ফাঁসানো হয়েছে? একটা শেষ প্রশ্ন যেটা আপনার কাছে আছে, আপনার ভাই যখন সঞ্জয় রায় যখন আদালতে নিয়ে যাওয়া হয়েছিল তিনি বলেছিলেন তিনি নির্দোষ, তাকে ফাঁসানো হয়েছে এবং ডিপার্টমেন্ট তাকে ফাঁসিয়েছিল বলে বলেছিলেন। তৎকালীন পুলিশ কমিশনার বিনীত গোয়েলের নামও এসেছিল। আপনি কি মনে করেন আপনার ভাই নির্দোষ? সেটা আমি নিজেও বুঝতে পারছি না, কি করে বলি বলুন। ওর যে টিভিতে যেসব দেখছি, এবার আমি নিজেও বুঝতে পারছি না কোনটা সত্যি। আপনার ভাইয়ের সাথে কতদিন আপনার যোগাযোগ নেই? না, বিয়ের পর থেকে বলছি না, ওই বাড়িতে আমার যাওয়া আসা কিছুই ছিল না, তো সেই সূত্রে কোনো কথাবার্তা নেই। ছোটবেলায় ভাইয়ের সঙ্গে সম্পর্ক কেমন ছিল? তার মধ্যে কোনো রকম অস্বাভাবিকতা দেখা দিত এই ধরনের? না না না, কিছু না, নর্মাল যেরকম সব বাচ্চারা থাকে সেরকমই ছিল। দেখো, ওনার এই দিদি যিনি বাড়ির পাশেই থাকেন, অর্থাৎ সঞ্জয় রায় যে বাড়িতে থাকতেন তার বাড়ির পাশেই থাকেন, কিন্তু 2007 সালে তিনি বিয়ের পর থেকে ওই পরিবারের সঙ্গে খুব একটা যোগাযোগ ছিল না। কিন্তু ছোটোবেলায় সঞ্জয় রায় যেমন অন্যান্য বাচ্চাদের মতন ছিলেন তেমনই ছিলেন, তবে তিনি এটা জানতেন যে ভাই মদ্যপান করে, অর্থাৎ তিনি যে ড্রিঙ্ক করেন সঞ্জয় রায় সেটা তিনি জানতেন। এবার নির্দোষ কি নির্দোষ নয় সেটা তিনি বুঝতে পারছেন না। তিনি টিভি দেখছেন এবং টিভিতে যে ধরনের বারবার খবর দেখছেন সেই দেখে তার একটাই বক্তব্য, আইন যা বলছেন দীক্ষা যে আমিও টেলিভিশনের দিকে নজর রাখছি, কিন্তু কোনটা সত্যি কোনটা মিথ্যা এখনো পর্যন্ত বুঝতে পারছি না, কিন্তু আইনের উপর আমার সম্পূর্ণ ভরসা আছে। সঞ্জয় রায় দিদি যে কথা বললেন, এদিকে আমরা অবশ্যই আদালত চত্বরের দিকে নজর রাখছি, পাশাপাশি নজর রাখতে হচ্ছে আরজি করের দিকে। সুমনের সঙ্গে কথা হচ্ছিল, সুমন বলছিল আরজি কর এই মুহূর্তে ঘুমন্ত আগ্নেয়গিরি। সুমন, একেবারে দেখো, এই যে সময় নিয়ে কথা হচ্ছিল, গোটা কলকাতা তো সময় দিয়েছে, গোটা কলকাতা নিজেদের মূল্যবান সময় থেকে বের করে সেই সময়টা ইনভেস্ট করেছে যাতে তিলোত্তমার সুবিচার পায়। সেই সুবিচারের দাবিতে রাত জেগেছে শহর কলকাতা, আন্দোলনের ঢেউ আছড়ে পড়েছে তিলোত্তমার বুকে। এই আরজি কর যেখান থেকে সব শুরু হয়েছিল, আজকে যখন দোষী সাব্যস্ত হওয়ার দিন বা নির্দোষ ঘোষণা হওয়ার দিন বা সাজা ঘোষণার দিন, সেদিন সেই আরজি করও কিন্তু তার নির্লিপ্ত দৃষ্টি দিয়ে তাকিয়ে আছে শিয়ালদা আদালতের দিকে। তুমি দেখো শুভজিৎ, এই যে এমার্জেন্সি বিল্ডিং, এই এমার্জেন্সি বিল্ডিং সম্পূর্ণরূপে এখন বন্ধ, ভাঙচুর হয়েছিল, আরজি কর জুড়ে তাণ্ডব চলেছিল। এই এত কিছুর সাক্ষী যে আরজি কর, সেই আরজি কর আজকে যে কথা তোমাকে বলছিলাম, একটা ঘুমন্ত আগ্নেয়গিরির মতন। কারণ আজকের দিনের পরে এই সাজা ঘোষণা হয়ে গেলে তারপর কিন্তু আরজি কর ফেটে পড়বে। তার কারণ আরজি কর চায় যে মর্মান্তিক ঘটনা ঘটে গিয়েছে তার সুবিচার, একটা দৃষ্টান্তমূলক সাজা, যেখানে অন্য কোনো হাসপাতাল আরজি কর হয়ে উঠবে না। আরজি করে কেন্দ্রীয় নিরাপত্তা এসেছে। আমি এবার ঘুরিয়ে দেখাতে বলবো ছবিটা, যে আদালতের নির্দেশে আরজি করের দায়িত্বে এখন কেন্দ্রীয় বাহিনী, প্রচুর পুলিশ এখানে মোতায়েন করা হয়েছে আজকের দিনের কথাটাকে মাথায় রেখে। তবে এই আরজি কর কিন্তু সুবিচার চাইছে গোটা শহর কলকাতা, যেমনভাবে সুবিচারের দাবি করছে তিলোত্তমার পরিবার। শুভজিৎ, সুমন, সেদিনকেই স্লোগান উঠেছিল এই আরজি কর থেকে, এই যে আরজি কর আর নয় আরজি কর। এই আরজি করে চিকিৎসকদের আমরা দেখেছিলাম তারা দিনের পর দিন রাস্তায় নেমেছেন, জুনিয়র ডাক্তাররা দিনের পর দিন রাস্তায় নেমেছিলেন, তারা লালবাজারে গেছিলেন, সেখানে রাতে ছিলেন, তারা প্রতীকী সিদ্ধারা হাতে দিয়েছিলেন তৎকালীন পুলিশ কমিশনারকে। আমরা দেখেছিলাম এই জুনিয়র ডাক্তাররা তারা দিনের পর দিন স্বাস্থ্য ভবনের সামনে পড়েছিলেন, তারা রোদে পুড়েছেন, বৃষ্টি ভিজেছেন। এই জুনিয়র চিকিৎসকরা পুজোর সময় তারা পড়েছিলেন ধর্মতলা চত্বরে, আমরণ অনশনে গেছিলেন, নাগরিক সমাজ তাদের সঙ্গে একেবারে সহমত পোষণ করেছিলেন এবং করেছিলেন জোহের কার্নিভাল। আবারও বলছি, আজকের এই রায় ঘোষণার পর তিলোত্তমার পরিবারের দিকে নজর থাকবে, তাদের রিয়াকশন কি হয়। তবে এই রায় ঘোষণার 1-1.5 ঘন্টা আগে তার পরিবারের তরফ থেকে কি রিয়াকশন আমরা পেয়েছি শুনুন।
সবসময় জনগণ এবং নিউজ সংবাদ মাধ্যম আমাদের সঙ্গে আছে বলেই আজকে আমাদের মুখে কথা আছে এবং আমরা লড়াই করার সাহসটা পাচ্ছি। বাকি যারা আছে তাদের যতক্ষণ বের না করবে ততক্ষণ আমাদের কোনো আশা পূর্ণ হচ্ছে। 2 মাস ধরে বিচারপতি সমস্ত কথা শুনেছেন, সমস্ত কাগজপত্র প্রমাণপত্র দেখেছেন, তিনি যেটা ভালো মনে করবেন সঞ্জয়ের সেই শাস্তি হবে। পুলিশ এখন প্রোটেকশন দিচ্ছে সবাইকে, আমাদের প্রোটেকশন দিচ্ছে। আমার মেয়েটা 9 তারিখে মরলো, কেউ কোনো প্রোটেকশন দিল না। এটা বিচারে প্রথম ধাপ আমরা পার করেছি, আস্তে আস্তে আশা করছি শেষ ধাপে উঠতে পারবো এবং উঠবো। তিলোত্তমার বাবা বলছেন যে এটা বিচারের প্রথম ধাপ। তারা বলছেন তারা কলকাতা পুলিশের ভূমিকা নিয়ে যেমন সন্দেহ প্রকাশ করেছেন, ঠিক একই রকমভাবে তারা উষ্মা প্রকাশ করেছেন সিবিআইয়ের ভূমিকা নিয়েও। তারা প্রথমে হাইকোর্টে গেছিলেন, তারপরে গেছিলেন সুপ্রিম কোর্টে। তারা বলছেন যে এটা প্রথম ধাপ। তিলোত্তমার মা কি বলছেন শুনুন। এইটা যে বিচার হয়ে যাবে বলে বিচার প্রক্রিয়া শেষ হয়ে যাবে না, তদন্তও শেষ হয়ে যাবে না। তাই আমাদের ধৈর্য হারালে চলবে না, ধৈর্য ধরতে হবে এবং সঠিক বিচার ছিনিয়ে আনতে হবে। ফিরে এলাম ব্রেকের পর। ঘড়ির কাঁটা 2:18, একটু পরে রায়দান। ইতিমধ্যেই বিচারক কিন্তু পৌঁছে গেছেন। আমরা সেই খবর ব্রেক করলাম সবার আগে। 2:18, একটু পরেই রায়দান। বিচারক পৌঁছে গেছেন। এই রায়ের দিকে তাকিয়ে আছে গোটা দেশের বিভিন্ন প্রান্তের মানুষ, এমনকি বিদেশে যারা থাকেন, ভারতীয় যারা, বাঙালি যারা, তারাও তাকিয়ে আছেন আজকে এই রায়দানের দিকে। কারণ তারাও গর্জে উঠেছিলেন এই ঘটনার প্রতিবাদে। কোচবিহার হতে পারে, কাকদ্বীপ হতে পারে, হেন কোনো জেলা নেই, হেমো কোনো পাড়া নেই যেখান থেকে উই ওয়ান্ট জাস্টিস এই স্লোগানটা বিগত 5 মাস 9 দিনে ওঠেনি। সৌরভ দত্ত আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের সহকর্মী। ধারাবাহিকভাবে একের পরে খবর যে ব্রেক করেছিল সৌরভ। দেখো, আরজিকর মেডিকেল কলেজের শুনানি, গুরুত্বপূর্ণ দিন। 210 নম্বর ঘরে আজ রায়দান এবং সেখানে বিচারক অনির্বাণ দাস তিনি চলে এসছেন। এখানে বাইরের জমায়েতও হাজির হয়ে গিয়েছে, যারা ক্ষণে ক্ষণেই উই ওয়ান্ট জাস্টিস স্লোগান তুলছেন, উই ডিমান্ড জাস্টিস স্লোগান তুলছেন। এবং এদিনের ক্ষেত্রে তাদের কি প্রত্যাশা, সেই প্রত্যাশার কথা জানতে সরাসরি তাদের কাছে পৌঁছে যাব। দেখুন, মূল যে অভিযুক্ত সঞ্জয় রায়, আজকে সঞ্জয় রায়কে যে শাস্তি দেওয়া হবে এটা অজানা নয়। এর বাইরে আপনাদের আজকে বিচারকের কি প্রত্যাশা, যে দিনের পর দিন আপনারা উই ডিমান্ড জাস্টিস জাতীয় পতাকা হাতে রাস্তায় নেমেছেন, মোমবাতিতে মিছিল করেছেন, কি প্রত্যাশা আজ? আমাদের প্রত্যাশা সঞ্জয় রায় ফাঁসি তো হবেই, তার সাথে আজ যারা দোষী আছে তাদেরও যেন শাস্তি হয়। তারা সব রাস্তায় ঘুরে বেড়াচ্ছে, আমরা তো ভয় পাচ্ছি আমাদের ছেলে মেয়ে নিয়ে। কি এইটা কি রাজ্য এইভাবে চলছে? প্রহসন তো, আমরা ভয় পাচ্ছি। আমাদের ছেলে মেয়ে যতক্ষণ না ঘরে আসছে আমরা ভয় পাচ্ছি। আজকে বিচারক চলে এসছেন, কি প্রত্যাশা আপনাদের? আমার সব থেকে বড় কথা হচ্ছে 5 জন ডিএনএ রিপোর্টে 5 জনের পাওয়া গেছে, 4 জনের পাওয়া গেছে এবং সেটা একটা এভিডেন্স, একটা বিরাট বড় এভিডেন্স। সেটা পাওয়া যাওয়া সত্ত্বেও কেন শুধুমাত্র সঞ্জয় রায়ের ফাঁসি হোক সেটা আমরা চাই, কিন্তু অ্যাট দ্য সেম টাইম যারা এটা একটা বিরাট বড় দুর্নীতি। এবং আমি একজন গণসঙ্গীত শিল্পী, রাজ্য সঙ্গীত একাডেমি, এই রাজ্যকর নিয়ে আমি গানও বানিয়েছি। আমি যদি কিছুটা লাইন হয় আমি শোনাতে পারি এবং এই দুর্নীতির বিরুদ্ধে আর কি। ঠিক আছে, গান কবিতা সেই পাত নিয়ে প্রতিবাদ এগিয়ে চলেছে। কি প্রত্যাশা আজকে? প্রত্যাশা এটাই, যারা আসল দোষী তাদের যেন শাস্তি হয়। সঞ্জয় রায় একা তো এই কেসটা ঘটায়নি, কারণ একটা মানুষের পক্ষে, আমি আগেও বলেছি একটু আগে, যে একটা মানুষ কখনো 113টা কামড়ের দাগ বসাতে পারে না। তিলোত্তমা আমার দিদির বয়সী, আমার দিদি, সে একজন ডক্টর ছিল। তার চোখ থেকে জল নয়, রক্ত বেরিয়েছিল। সে মানুষের জীবন বাঁচাতে এসেছিল, সে একজন ডক্টর। তো তার যখন এইভাবে সে প্রাণ হারালো, তাহলে আমাদের মতো মেয়েদের সেফটি কোথায়? আমিও চাকরি করি, আমাকেও বাইরে বেরোতে হয়, একটা কাজের জায়গা। সে কর্মরত একজন ডক্টর। রাতের বেলা এত বড় একটা ঘটনা ঘটলো, সে নিশ্চয়ই চিৎকার করেছিল, কেউ সে চিৎকারের আওয়াজ পেল না। সমস্ত ঘটনাটা ঘটে গেল সকাল 9টার পর, জানানো হলো, ইভেন তার প্যারেন্টসদেরকে জানানো হলো বেলা 11টায়। ততক্ষণ কি করছিল ওখানকার মানুষেরা? গত 1 মাসে যে প্রশ্নগুলো নতুন করে উঠেছে, সেটা সিএফএসএল এর রিপোর্ট হতে পারে, সেটা ডিএনএ রিপোর্ট হতে পারে, আর সেখানে যে অবজারভেশন সিবিআই তদন্তের যে রিপোর্টগুলো যেগুলো কোর্টে জমা পড়েছিল, সেই নথিগুলো যে প্রকাশ্যে এসছে, সেই নথি ধরেই কিন্তু এখানকার জমায়েত প্রশ্ন তুলছে যে এই প্রশ্নগুলোর এখনো সদুত্তর পাওয়া বাকি রয়েছে। কি প্রত্যাশা আজকে? না, প্রত্যাশা তো আমরা জানি যে কি হবে, একমাত্র সঞ্জয় রায়কে দোষী হিসাবে প্রমাণ করা হবে। কিন্তু সাধারণ মানুষ, আমরা যারা ডাক্তার সমাজ, সাধারণ মানুষ যারা এতদিন ধরে 5.5 মাস ধরে যারা আন্দোলন করলো, তারা ভেবেছিল যে শুধুমাত্র একজন সঞ্জয় রায় নয়, এই যে ঘটনার পিছনে যে মাথা, সে মাথা তাকে বের করা হবে।
সিবিআই বলেছিল তথ্য প্রমাণ লোপাট হয়েছে এবং লোপাটের পিছনে দায়ী সন্দীপ ঘোষ। সৌরভ, সঙ্গে থেকেও যারা এই মুহূর্তে আদালত চত্বরে বাইরে রয়েছেন তারাও একটা কথা বলছেন যেন সর্বোচ্চ সাজা হয়, কিন্তু আজকের দিনেও তারা দাবি করছেন যে একা সঞ্জয় রায় হতে পারে না, আরো অনেকে রয়েছেন আদালত চত্বরে। আদালতের ভেতরে কি চলছে যে খবরগুলো আমাদের সামনে আসছে দর্শকদের চট করে দিয়ে রাখি। ঘড়ির কাঁটা এই মুহূর্তে 2:22, একটু পরে রায়দান। বিচারক নিজে এসে গেছেন, নিজে এসে প্রথমে জিজ্ঞাসা করেন যে অভিযুক্তরা আছেন কিনা, এরপরেই সঞ্জয়কে আনা হয়। ঘর ভর্তি লোক ছিল, সেখানে সঞ্জয়কে নিয়ে যেতে অসুবিধা হয়েছিল এবং সরাসরি বিচারক বলেন যে আস্তে কথা বলুন এখানে, কারণ এখানে যে অভিযুক্ত রয়েছে তার নিরাপত্তা অত্যন্ত জরুরি। শীর্ষ আদালতে কোনো স্থগিতাদেশ আছে কিনা জানতে চান বিচারক, অত্যন্ত গুরুত্বপূর্ণ। নো লিস্টিং জানান সঞ্জয়ের আইনজীবী। আদালতের ভেতরে আদালত কক্ষে কি কথোপকথন চলছে তার একেবারে পুঙ্খানুপুঙ্খ আমরা যে তথ্য পাচ্ছি ভেতর থেকে, সেই তথ্য আপনাদের সামনে রাখছি। সৌরভের কাছে আবারও যাব। সৌরভ, সৌরভ আসবো তোমার কাছে। এই মুহূর্তে সঞ্জয় রায়কে এজলাসে ঢোকানো হয়েছে, সঞ্জয় রায়কে একটু আগেই আপনাদেরকে আমরা দেখিয়েছিলাম। বিচারক আসেন কক্ষে এবং তিনি এসেই জিজ্ঞাসা করেন যে অভিযুক্তের হয়ে কেউ আছে কিনা, তারপরেই সঞ্জয় রায়কে নিয়ে আসা হয়। সঞ্জয়কে যখন আদালত কক্ষে নিয়ে যাওয়া হচ্ছে ভেতরে, তখন ঢোকাতে অসুবিধা হয়, ওখানে অনেকে দাঁড়িয়েছিলেন, অনেক জাজ অনুরোধ করেন প্রত্যেককে যে আপনারা আস্তে কথা বলুন, এইখানে যিনি রয়েছেন অভিযুক্ত তার নিরাপত্তাটা অত্যন্ত জরুরি, অনেক জরুরি। শীর্ষ আদালতে কোনো স্থগিতাদেশ আছে কিনা জানতে চান বিচারক। নো লিস্টিং জানানো হয় সঞ্জয়ের আইনজীবীর তরফ থেকে। সঞ্জয়কে নিয়ে আসা হয়েছে এই মুহূর্তে, সঞ্জয় রায়কে নিয়ে আসা হয়েছে। একটু পরেই রায়দান, আড়াইটে নাগাদ রায়দান। প্রাথমিকভাবে যেটা মনে করা হচ্ছিল 2:30 নাগাদই হবে রায়দান। এবার আজকেই বিচারক সাজা ঘোষণা করেন নাকি সেদিকেও নজর রাখতে হবে, কারণ ইন জেনারেল আমরা দেখতে অভ্যস্ত যে রায়দানের পরের দিন সাজা ঘোষণা হয়ে থাকে, কিন্তু আগামীকাল রবিবার, সেক্ষেত্রে হয়তো সোমবার হতে পারে, কিংবা অনেকেই বলছেন আইনজীবী মহলের যে আজকেও হয়তো সাজা ঘোষণা হতে পারে। গোটা দেশের নজরে এই মুহূর্তে শিয়ালদা আদালতের দিকে। সৌরভ দত্ত আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের সহকর্মী। সৌরভ, তুমি দেখাচ্ছিলে যে প্রচুর মানুষ এসে জড়ো হয়েছেন শিয়ালদা স্টেশন চত্বরে, তাদের হাতে রয়েছে জাতীয় পতাকা। আজকেও তারা বলছেন, প্রতিবাদের গান বেঁধেছেন, আজকেও তারা প্রতিবাদের কথা বলছেন, কবিতা বেঁধেছেন, যে ছবি আমরা দেখেছিলাম বিগত 5 মাস 9 দিন ধরে বিভিন্ন জায়গায়। দেখো এখানে একেবারে সেই জমায়েত আছে এবং জমায়েত স্থল থেকে এখানে WBJDF এর তরফে একটি লিফলেটও বিলি করা হচ্ছে, যেখানে প্রায় 11টি প্রশ্নের উত্তর চাওয়া হচ্ছে। সেই মর্মে কিন্তু এখানে লিফলেট চালু হচ্ছে। এবং অন্যদিকে টোটাল এখানে এই প্রথম পাতায় 11 এবং উল্টো পাতা মিলিয়ে প্রায় 20টি প্রশ্ন কিন্তু রাখা হয়েছে WBJDF এর তরফে, এবং সেই লিফলেট কিন্তু এখানে বিলি করা হচ্ছে। অন্যদিকে এজলাসের ভেতরে কি চলছে, এজলাসের ভেতরে বিচারক জানতে চাইছেন সঞ্জয় রায়ের কাছে যে আপনার বিরুদ্ধে অভিযোগ ছিল যে আপনি হাসপাতালে ভোরের দিকে যান এবং সেখানে অন ডিউটি ডাক্তারকে আক্রমণ করেন, গলা চেপে ধরে মুখ চাপেন, তারপর সেক্সুয়াল অফেন্স হয়, তার জেরে মারা যান এবং সেখানে চার্জ ফ্রেম হয়, তাতে আপনি অভিযুক্ত। আপনার বিরুদ্ধে যে অভিযোগ তাতে 10 বছরের নিচে আপনার শাস্তি হতে কম, 10 বছরের কম আপনার সাজা অন্তত 10 বছর হবে, আর সেটা যাবজ্জীবনও হতে পারে। এরপর তিনি বলছেন যে আমি আসবো তোমার কাছে সৌরভ তোমার কাছে আসবো। এই মুহূর্তে আদালতের ভেতর থেকে, আদালত কক্ষের ভেতর থেকে যে খবরগুলো সামনে আসছে সৌরভ দেখাচ্ছিল, সেই খবরগুলো আরেকবার বলি। সঙ্গে থাকো সিজা। সৌরভ দত্ত আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের অপর সহকর্মী। সৌরভের কাছে যাই। সৌরভ, এর আগে আমরা দেখেছিলাম সঞ্জয় রায় এই প্রিজন ভ্যানে করে যখন তাকে নিয়ে যাওয়া হচ্ছিল কোর্ট থেকে জেলে, তখন বারবার বলেছিল যে নির্দোষ, তাকে ফাঁসানো হয়েছে, ডিপার্টমেন্ট তাকে ফাঁসিয়েছে। সে বারবার বলেছিল তৎকালীন পুলিশ কমিশনার বিনীত গোয়েলের নাম, কিন্তু এর আগে কোনোদিন আমরা দেখিনি সঞ্জয় রায় এই ধরনের কোনো দাবি আদালত কক্ষের ভেতরে করেছে বলে, কিংবা সূত্র মারফত এটাও জানতে পারিনি যে সিবিআই কে করেছে বলে। আজকে সঞ্জয় রায় আদালতের ভিতরে দাবি করলেন তিনি নির্দোষ, তিনি গরিব, তাকে ফাঁসানো হয়েছে। একটি যুক্তি দিলেন, তার গলায় রুদ্রাক্ষের মালা, তাহলে টানাটানিতে সেটা ছিঁড়ে যেত, সেটা তো হয়নি। সৌরভ, আগামী সোমবার দিন 12:30টার সময় বিচারক আবারও সঞ্জয়ের কথা শুনবেন এবং তারপরে সাজা ঘোষণা করা হবে। কিভাবে দেখছে চিকিৎসক মহল, কিভাবে দেখছে নাগরিক সমাজ? সঞ্জয় রায়কে দোষী সাব্যস্ত করা হয়েছে, সোমবার সাজা ঘোষণা। WBJDF এর তরফে ডক্টর অগ্নিবীর কুণ্ডু রয়েছেন। সঞ্জয় রায় একটি চাঞ্চল্যকর দাবি করেছেন যে তার গলায় একটা রুদ্রাক্ষের মালা ছিল, ধস্তাধস্তি হলে সেই রুদ্রাক্ষের মালা কোথায়?
এই প্রশ্ন আমাদেরও, এই প্রশ্ন আমজনতার, এই প্রশ্ন WBJDF এর, এই প্রশ্ন অভয়ার বাবা মার, প্রত্যেকের মনে একটাই প্রশ্ন, সঞ্জয় রায় একাই কি এই এত বড় দুর্ঘটনা ঘটাতে পারে, এত বড় নৃশংস ঘটনা ঘটাতে পারে? একটা সরকারি হাসপাতালের মতো জায়গায় তার দ্বিতীয় বাড়ি, সেখানে একজন ডাক্তার ডিউটি করবে, একজন বহিরাগত সুন্দরভাবে 3 তলায় উঠে গিয়ে তাকে নৃশংসভাবে খুন এবং ধর্ষণ করে চলে আসবে, তাহলে সাধারণ মানুষের নিরাপত্তা দেবে কে? সাধারণ মানুষের নিরাপত্তার দায়িত্ব অস্বীকার করতে পারবেন না তাহলে রাজ্য সরকার? আর দ্বিতীয় প্রশ্ন, সিবিআই ঘটনা কম হাতে নেওয়ার পরেও অনেক তথ্য প্রমাণ হাতে থাকা সত্ত্বেও, DNA রিপোর্ট থেকে শুরু করে আমরা বারবার করে বলতে চাইছি, সবকটার রিপোর্ট, তথ্য প্রমাণ, এভিডেন্স ট্যাম্পারিং সব কিছু থাকা সত্ত্বেও কেন সঞ্জয় রায় ছাড়া আর কারোর এগেনস্টে সাপ্লিমেন্টারি চার্জশিট তৈরি করা যাচ্ছে না? এই প্রশ্নগুলো আমাদের, এই অভয়ার বাবা মা অসংখ্য প্রশ্ন করেছে, আমরা 20খানা প্রশ্ন হাতে নিয়ে এইভাবে দাঁড়িয়ে আছি। প্রশ্ন কে উত্তর দেবে কে আমি জানি না, উত্তর কোথা থেকে পাবো আমরা তাও জানি না। এই প্রশ্ন আমাদের, এর উত্তর খুঁজতে হবে। যতক্ষণ না অবধি মোটিভ ক্লিয়ার হচ্ছে সঞ্জয় রায়ের, ততক্ষণ অবধি আমরা রাজপথে এই আন্দোলন চালিয়ে যাব। WBJDF এর লিগ্যাল সেলের নেতা আছে, একটা খুব ছোট্ট প্রশ্ন যে রুদ্রাক্ষের মালা সঙ্গে থাকে, এটা অত্যন্ত বিরল এমন একটা মামলা যেখানে ঘটনার পর কলকাতা পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলা হয়েছে নাগরিক সমাজের একটা বড় অংশের তরফ থেকে, পুলিশের চিকিৎসকদের একটা বড় অংশের তরফ থেকে। ঠিক একই রকম ভাবে আজকে সিবিআই এর যে তদন্ত সেটা নিয়েও কিন্তু প্রশ্ন তোলা হচ্ছে, অর্থাৎ কলকাতা পুলিশের তদন্ত নিয়ে প্রশ্ন তোলা এবং সিবিআই তদন্ত নিয়ে প্রশ্ন তোলা। আজকের দিনে দাঁড়িয়েও নাগরিক সমাজের কাছে, চিকিৎসক সমাজের কাছে একাধিক প্রশ্ন রয়েছে, যে প্রশ্নের উত্তর তারা পাননি। রাজনৈতিক মহল কিভাবে দেখছে কুণাল ঘোষ, তিনি কি বলছেন শুনুন। পুলিশ সব রকমভাবে সর্বশক্তিতে তদন্ত করছিল, সেখানে সরকারকে মেলাইন করার জন্য রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে কিছু বাম, কিছু অতি বাম, কিছু অন্ধ তৃণমূল বিরোধী এবং কিছু একাংশের চিকিৎসক, তারা যেভাবে মানুষের আবেগকে বিভ্রান্তিকর বিপথে চালিত করছিলেন, আজকের রায় প্রমাণিত হলো কলকাতা পুলিশের তদন্ত সঠিকভাবে সঠিক পথে ছিল, মাঝপথে সিবিআইকে দেওয়া হয়েছিল এবং সিবিআই তদন্তেও কলকাতা পুলিশের তদন্তটাই মান্যতা পেয়েছে। কুণাল ঘোষ তিনি কি বলছিলেন তা শোনালাম। তিনি বলছেন যে আজকের এই ঘটনার পর এটা প্রমাণিত হলো যে কলকাতা পুলিশ সঠিকভাবেই তদন্ত করছিল। কলকাতা পুলিশকে বা রাজ্য সরকারকে একটু মেলাইন করার চেষ্টা করা হয়েছিল, কেউ মেলাইন করার চেষ্টা করেছিলেন কোনো বিরোধীরা, কিন্তু তিনি আবারও আজকে দাবি করলেন যে কলকাতা পুলিশের তদন্ত সঠিকভাবে চলছিল, তারাকে আজকের দিনেও প্রমাণিত। আর বড় খবর আজকে এই মুহূর্তে, সঞ্জয় রায়কে ইতিমধ্যেই দোষী সাব্যস্ত করা হয়েছে, যদিও আগামী সোমবার দিন 12:30টার সময় তার বক্তব্য শোনার পরই বিচারক রায় দেবেন, অর্থাৎ সাজা ঘোষণা করবেন আগামী সোমবার বেলা 12:30টার পর। সঞ্জয় রায়কে যখন এর আগে এই শিয়ালদা কোর্ট থেকে জেলে নিয়ে যাওয়া হচ্ছিল, তখন সঞ্জয় রায় প্রিজন ভ্যান থেকে বারবার দাবি করেছিল তাকে ফাঁসানো হচ্ছে, তার ডিপার্টমেন্ট থেকে ফাঁসিয়েছে। তার মুখে সেদিনকে শোনা গেছিল কলকাতা পুলিশের প্রাক্তন পুলিশ কমিশনার বিনীত গোয়েলের নাম। তবে তার আগে পর্যন্ত সঞ্জয় রায় আদালত কক্ষের ভেতরে এই ধরনের কোনো কথা বলেননি, যেটা আমরা অন্তত জানতে পেরেছিলাম, কিংবা সঞ্জয় রায় সিবিআইকেও এই ধরনের কোনো কথা বলেছে বলে আমাদের কাছে সেই তথ্য ছিল না। আজকে সকালে এটা নিয়ে বিস্তর আলোচনা হচ্ছে, কিন্তু আজকে যখন রায় ঘোষণা করতে আসেন বিচারক, তখন সরাসরি বিচারককে সঞ্জয় বলেন আমি গরিব মানুষ, আমাকে ফাঁসানো হয়েছে। কুণাল ঘোষ কি বললেন তা তো শোনালাম, সুকান্ত মজুমদার তিনি কি বলছেন শুনুন। প্রথম থেকে বলেছি যে 5 দিন কলকাতা পুলিশের হাতে তদন্তের ভার ছিল, সেই 5 দিনে কি তথ্য প্রমাণ কোথায় গেছে এবং সেটা নিয়ে আমাদের যথেষ্ট ডাউট আছে, এবং তার ফলে আপাতত শুধু এই সঞ্জয় রায় ধরা পড়ল। এটা আদৌ যদি সঠিক তথ্য প্রমাণ উপস্থিত থাকতো তাহলে আর কি হতো, তাহলে সঠিকভাবে বোঝা যেত, কিন্তু এই মুহূর্তে তো বোঝার মতো পরিস্থিতিতে আমরা নেই। তো সঞ্জয় রায় যে যদি দোষী সাব্যস্ত হয় তাহলে অবশ্যই তারও সর্বোচ্চ সাজা হোক, আমরা সেটা চাইব। সৌরভ দত্ত আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের সহকর্মী। সৌরভের কাছে আবারও যাবো। সৌরভ, একটা মামলা, এটাও সচরাচর দেখা যায় না যে কলকাতা পুলিশের ভূমিকা নিয়েও যেমন নাগরিক সমাজের একটা অংশ, চিকিৎসক সমাজের একটা অংশ, আইনজীবীদের একটা অংশ প্রশ্ন তুলতে শুরু করেছে, ঠিক একই রকমভাবে পরে যারা তদন্ত করে সিবিআই, তাদের তদন্ত সদিচ্ছা নিয়েও, তদন্তের গতি নিয়েও, তদন্তের অভিমুখ নিয়েও অনেকে প্রশ্ন তুলতে শুরু করেছে। সৌরভ,
দেখো একেবারে আদালত চত্বরের এই ছবিটাই সে কথা বলে দিচ্ছে যে দীর্ঘ 5 মাসের আন্দোলনের পর তারা বলছেন এখনো সদুত্তর পাওয়া যায়নি। ওয়েস্ট বেঙ্গল জুনিয়র জাস্টিস ফ্রন্ট বলছে যে এখনো 20টা প্রশ্ন রয়েছে, তারা সেই প্রশ্ন তালিকা তৈরি করেছেন। যে লিফলেট আজকে আদালত চত্বরে দাঁড়িয়ে তারা সেই লিফলেট তারা বিলি করেছেন এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে যে দোষী সাব্যস্ত এবং দোষী সাব্যস্ত হওয়ার পরে চাঞ্চল্যকর মন্তব্য সঞ্জয় রায়ের তরফে। সঞ্জয় রায় বলছেন যে তার গলায় রুদ্রাক্ষের মালা ছিল, ধস্তাধস্তি হলে সেটা কোথায় গেল, কেন পাওয়া গেল না, সে নিজেকে নির্দোষ দাবি করছে এখনো। সেটা তো এখনো পর্যন্ত আমাদের যেটা ব্যাপার, আমরা কোর্টের যা কিছু বক্তব্য, তাকে কোর্টের যে রায় তাকে আমাদের 100% আমাদের সাপোর্ট বা আমাদের রেসপেক্ট আছে, কিন্তু আমাদের বক্তব্য এটাই যে যারা বাকি আরো অনেক মানুষ যারা এই ব্যাপারটাতে যুক্ত তারা এখনো পর্যন্ত শাস্তি পায়নি, তারা অধরা। সেই জন্যই আমাদের এই এখনো পর্যন্ত বিক্ষোভ এবং সেটা চলবে। আদালত চত্বরে আজকে সঞ্জয় রায় দোষী সাব্যস্ত, তারপরও একেবারে সেই আন্দোলনের ধাঁচেই আপনারা এখানে হোক প্রতিবাদের স্লোগান তুলছেন। আজ সঞ্জয় রায় বলেছেন তিনি দোষী সাব্যস্ত হয়েছেন, কিন্তু সঞ্জয় রায় বলেছেন তার গলায় একটা রুদ্রাক্ষের মালা ছিল, ধস্তাধস্তি হলে সেই মালা কোথায় গেল, সে মালা কেন পাওয়া গেল? কোথাও কি আপনাদের মনে হচ্ছে সঞ্জয় রায়ের বক্তব্যের মধ্যে কোনো যৌক্তিকতা আছে? সঞ্জয় রায়ের বক্তব্যে যৌক্তিকতা আছে কিনা সেটা তো আমরা বলতে পারবো না, সেটাও তদন্ত সাপেক্ষ, পুরোটাই তদন্ত সাপেক্ষ। সঞ্জয় রায় দোষী সাব্যস্ত হয়েছেন, খুব ভালো কথা। সৌরভ, সঙ্গে থাকো, তোমার কাছে আবার আসবো। শ্রাবন্তী এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের সহকর্মী। শ্রাবন্তী, অত্যন্ত সেন্সিটিভ, অত্যন্ত আলোচিত, মানে কোচবিহার থেকে কাকদ্বীপ পর্যন্ত হেন কোনো পাড়া নেই যেখানকার মানুষের আজকের এই মামলা নিয়ে আগ্রহ নেই, তারা অধীর আগ্রহে তাকিয়েছিলেন। তুমি যে তথ্যগুলো পাঠাচ্ছিলে একেবারে ধারা বিবরণের মাধ্যমে আমরা দর্শকদের শোনাচ্ছিলাম, তুমি ভেতরে ছিলে, আজকের ছবিটা কি ছিল? আবারও অনেক প্রশ্ন উঠে এলো, তার কারণ সঞ্জয় রায় যে মূল অভিযুক্ত, প্রথম কথা হচ্ছে তাকে দোষী সাব্যস্ত করলো আদালত, কারণ যেরকমভাবে প্রমাণ এগিয়েছে তাতে সঞ্জয় রায়ের নামই উঠে আসছে, এমনটা বিচারক অনির্বাণ দাস বললেন। আজকে যখন তার কাছে জানতে চাওয়া তোমার কিছু বলা আছে কিনা, আজকের কিন্তু এই প্রথমবার দেখা গেল সঞ্জয় অনেকটা বিভ্রান্ত, একটা হুডি পরে এসেছিল, তার বক্তব্য যে চারিদিকে আলোচনা হচ্ছে, আমায় তো ফাঁসানো হয়েছে, এবং একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ পয়েন্ট সে বলছে যে আমার গলায় একটা রুদ্রাক্ষের মালা ছিল, যদি সত্যি ধস্তাধস্তি হবে তাহলে সেই রুদ্রাক্ষগুলো ছিঁড়ে পড়ে যাবে, কোথায় সেই নমুনা? এখন শুভজিৎ, এটা তো প্রশ্ন, এতদিন রুদ্রাক্ষের মালা কোথায় গেল? এমনকি লাস্ট কথোপকথন যখন তার আইনজীবীরা, মানে যাদেরকে লিগাল এড নিযুক্ত করলো, তারা যখন বলছেন যে তোমার কিছু বলার থাকলে বলো, কারণ তোমার একেবারে সর্বোচ্চ সাজা হতে চলেছে, তখনও এই রুদ্রাক্ষের নাম এলো না। আজকের একেবারে শেষ মোমেন্টে নতুন করে কোনো একটা দিশা নির্দেশের ও কি ভাবছে যে এরকমভাবে বাঁচার একটা যে থাকতে পারে? কিন্তু আমাদের ভারতবর্ষে যে আইনটা বলছে যে একেবারে শেষ পর্যন্ত শোনা হবে, বিচারকও সেই কথা বলেছেন। ফের সোমবার সঞ্জয়কে বলার সুযোগ দেওয়া হবে, সোমবার 12:30টায় এই শুনানিটা প্রথম হবে যে সঞ্জয় কি বলতে চাইছে। এর আগেও তোমাকে শুভজিৎ বলি, তাকে একটা ঘরে বসানো হয়েছিল প্রথম দিন যখন সঞ্জয়কে আনা হয়েছিল, বিচারক ছিলেন, তার আইনজীবীরা ছিলেন, ঘরে আর কেউ ছিল না, তখনও সমস্ত কিছু জানতে চাওয়া হয়। সে সময় সঞ্জয় কিছু চুপ করেছিল, সঞ্জয় শুধু একবার বলেছিল আমি কিছু করিনি, কিন্তু তারপরে তাকে এই যে এতদিন দীর্ঘ 5 মাস কিচ্ছু বলতে শোনা গেল না। আজকের শেষ পর্বে এসে তাকে বলা হলো, যে বলল যে তাকে ফাঁসানো হয়েছে, এবং এটা অনেককেই সে বলেছে। যাবার সময় প্রচুর পুলিশ যেহেতু ছিল, পুলিশকে বলছে আপনারা তো জানতেন, মিডিয়ার এত লোকজন রয়েছে তারাও জানতো আমাকে ফাঁসানো হয়েছে। তাকে যে ধারাগুলো দেওয়া হয়েছে সেটা একেবারে নতুন যে আইন বিএনএস, সেখানকার ধারা দেওয়া হয়েছে, তাকে যেরকমভাবে একেবারে মূল অভিযুক্ত করা হয়েছে, যেহেতু তিলোত্তমার খুন এবং ধর্ষণ দুটো মামলাই তার বিরুদ্ধে দেওয়া হয়েছে। এবং এখানে বিচারক বলেছেন যে সর্বোচ্চ সাজা সেটা মৃত্যুদণ্ড হতে পারে, লাইফ হতে পারে, কারণ অনেক ক্ষেত্রে আমরা দেখেছি যে রেপ ভিকটিমদের সারা জীবন একটা সাজা ঘোষণার ব্যাপার রয়েছে, আর সর্বনিম্ন 10 বছর হতে পারে। এবং তারপরেই সঞ্জয়কে অনেকটা বিভ্রান্ত অবস্থায় আমরা দেখতে পেলাম। সকালে তোমার সঙ্গে কথা হচ্ছিল, এর আগে যখন এই প্রিজন ভ্যানে করে সঞ্জয় রায়কে এখান থেকে নিয়ে যাওয়া হচ্ছিল, সঞ্জয় প্রিজন ভ্যান থেকে বলেছিল যে আমি নির্দোষ, আমাকে ফাঁসানো হচ্ছে, ডিপার্টমেন্ট আমাকে ফাঁসিয়েছে। কলকাতা পুলিশের প্রাক্তন নগরপাল যিনি বিনীত গোয়েল, তার নাম তার মুখে শুনেছিলাম, কিন্তু প্রশ্ন উঠেছিল তার তো কোনো আইনি সারবত্তা নেই, তার তো কোনো আইনি গ্রহণযোগ্যতা নেই, কিন্তু ভেতরে কেন বলেনি? সঞ্জয়, তুমি যে কথা বললে, সঞ্জয় এর আগে কোনোদিন বলেনি, আজকে বললে এটা এমন হতে পারে যে তদন্তকে বিভ্রান্ত করার চেষ্টা হয়তো সঞ্জয় করেছে, সুকৌশল নিয়েছে। সঞ্জয়ের বডি ল্যাঙ্গুয়েজ কেমন দেখলে? সঞ্জয়কে অনেকটা পরে আনা হয় শুভজিৎ, একদম কোর্টে পা রাখার জায়গা ছিল না, যেহেতু সাধারণ মানুষ, তুমি শুরুটা যেরকম বলছিলে, প্রচুর মানুষ ছিলেন, আইনজীবী যারা অন্য ঘরে কাজ করছিলেন তারাও চলে এসেছিলেন। সঞ্জয়কে অনেকটা পরে আনেন, এবং তখন বিচারক বলেন যে সবার কাছে অনুরোধ করছি তার নিরাপত্তার দিকটা আমাকে মাথায় রাখতে হবে। সঞ্জয়কে তারপর নিয়ে আসা হয়, কিছুটা পাজল ছিল, তাকে উইটনেস বক্সে রাখা হয়, তিনি বিচারকের একেবারে ডান দিকে ছিলেন,
সরাসরি তার মুখোমুখি প্রশ্ন করা হয় এবং জাজ একেবারে পড়তে শুরু করেন যে আপনি এই 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 দোষ করেছেন এবং সেক্ষেত্রে আপনাকে মনে করা হচ্ছে দোষী সাব্যস্ত করা হচ্ছে। আমি আরেকবার পড়তে চাইব। আপনার বিরুদ্ধে অভিযোগ ছিল আপনি হাসপাতালে ভোরের দিকে ঢুকে অন ডিউটি চিকিৎসককে আক্রমণ করেন, প্রথমে তার গলা চেপে ধরেন, তারপর তার মুখ চাপেন, তার উপরে সেক্সুয়াল অ্যাসল্ট করা হয়, সেগুলোর যুক্ত আপনি রয়েছেন। তার জেরে তার মৃত্যু হয় এবং তার জন্য বিএনএসএ 64 ধারা 103(1) এই চার্জ ফ্রেম তৈরি হয়েছে। এতে যা প্রমাণ আমাদের হাতে এসেছে তাতে একমাত্র আপনি অভিযুক্ত রয়েছেন। আপনি যেভাবে মেরেছেন তাতে সর্বোচ্চ সাজা আছে মৃত্যুদণ্ড। এবার আপনি কি বলবেন? সোমবার আমরা শাস্তি ঘোষণা করব। তখন সঞ্জয় বলে যে বিচারক আমাকে স্যার ফাঁসানো হচ্ছে, আমার গলায় রুদ্রাক্ষের মালা ছিল, সেটা ধস্তাধস্তিতে ছিঁড়ে যেতে পারে, সেটা পাওয়া গেল না কেন? এবং সব বিচারক তখন বলেন যে আমরা আপনার কথাও শুনব। তো তখন আরও একটা পয়েন্ট বলছে সঞ্জয়, আমি গরিব। এটা কি একটা ভিকটিম কার্ড খেলতে চাইছে সঞ্জয়? আমি গরিব তার কারণ একটা খুব প্রচলিত কথা আছে যে এদেশে বিচার তখনই পাওয়া যায় যখন প্রচুর পয়সা থাকে। সেক্ষেত্রে এই প্রশ্ন তোলে সে, তাহলে কি এটা একটা প্রি প্ল্যান, আগে থেকে পরিকল্পনা তার মাথায় ছিল যে গরিব কথাটা আমি বলবো, আমি গরিব, এই কাজ করিনি, যারা করেছে তাদের ধরুন। তাহলে তারা কারা? শুভজিৎ, এটা আমাদের মাথায় রাখতে হবে। এই গোটা আরজিকর মামলায় একাধিক প্রশ্ন উঠে এসেছিল, তার মধ্যে কিন্তু যাবতীয় বিষয়গুলো যদি বাদও রাখা হয়, সঞ্জয় এখানে একটা বড় ভূমিকা পালন করছে। কারণ সে জানতো নিপল সোয়াবে তার যে টেস্ট, তার যে বিষয় সেগুলো এসেছিল, তাহলে কোথাও না কোথাও ঘটনার সঙ্গে তার একটা লিঙ্ক আপ ছিল, তার বিষয়টা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। তাহলে কি সে জানতো কারা ছিল? আজকেরও শুধুমাত্র কারা বলে সে ছেড়ে দিল, যে কারা রয়েছে, যারা করেছে তাদের ধরুন। মিডিয়া বলছে, পুলিশের দিকে তাকিয়ে সে বলে যে আপনারা জানেন, একজন আইপিএসকেও বলেছেন, তাহলে আমাকে কেন ধরছেন? তখনই তারপরে বিচারক বলেন যে আপনার কথা সোমবার শুনবো, আপনি যান এখন। তখন তাকে কিছুটা জোর করেই আদালত থেকে বের করে নেওয়া হয়। এই প্রথমবার বলা যেতে পারে শুভজিৎ সে বোধহয় বুঝতে পারছে যে একমাত্র তাকেই শাস্তি ঘোষণা হতে হবে। এবং এখানে আরেকটা প্রশ্ন আছে যে ভারতবর্ষের যত কটা এই ধরনের বড় মামলা হয়, সেটা নির্ভয়া হতে পারে, সেটা কামদুনি হতে পারে, এমনকি ধনঞ্জয়, যার সাথে অনেকে এই মামলার সম্পর্ক করছে, প্রত্যেক অপরাধী বলেছিল আমি কিছু করিনি। সঞ্জয়কে কোনোদিনও বলতে শোনা যায়নি, এই প্রথমবার গেল। অবশ্যই শ্রাবন্তী যে কথা বলছিল যে বিচারক বলেছেন আগামী সোমবার অর্থাৎ আগামী পরশুদিন 12:30টার সময় সঞ্জয়ের বক্তব্য শোনা হবে, তারপরেই সাজা ঘোষণা করা হবে। কিন্তু এটা মোটামুটি পরিষ্কার, আজকে বিচারক পরিষ্কার করে দিয়েছেন যে দোষী সাব্যস্ত করা হয়েছে সঞ্জয় রায়কে। দীক্ষা ভুঁই আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের সহকর্মী। দীক্ষা, তুমি সঞ্জয় দিদির সঙ্গে কথা বলছিলে, তিনিও বলেছেন যে টিভিতে নানা রকম শুনছি, কোনটা ঠিক কোনটা ভুল তা তো আমি জানি না, কোনটা সত্যি কোনটা মিথ্যা সেটা আমি জানি না, কিন্তু আইনের ওপর আমার পুরোপুরি ভরসা আছে। আজকে সাজা ঘোষণার পর তার দিদির কি প্রতিক্রিয়া, কি বলছেন তিনি? দেখো, আমরা দুপুর বেলা থেকেই তার সঙ্গে কথা বলার চেষ্টা করছি, দিদির সাথে কথা বলছি। তিনি বারবার বলছেন যে তারা 5 ভাই বোন ছিলেন এবং একজন এখন বর্তমানে 3 দিদি এবং সঞ্জয় ছোট ভাই। সেক্ষেত্রে তিনি কি মাঝে মধ্যেই মদ্যপান করতেন, কিন্তু এই ধরনের ঘটনা ঘটাতে পারেন বলে তিনি বিশ্বাস করতে পারছেন না। টিভি যা বলছে সেটা দেখেই তাকে বিশ্বাস করতে হচ্ছে। তবে ততক্ষণ পর্যন্ত তিনি জানতেন না যে তার ভাইকে দোষী সাব্যস্ত করা হয়েছে। আপনার ভাইকে দোষী সাব্যস্ত করেছে আদালত এবং সোমবার দিন 12:30টার সময় তার সাজা ঘোষণা করা হবে। কি বলবেন? কারণ সর্বোচ্চ সাজা হতে পারে মৃত্যুদণ্ড এবং সর্বনিম্ন সাজা হতে পারে 10 বছর। সেক্ষেত্রে ভাই, আমরা ছোট ভাই, দিদি হিসেবে কি বলবেন? কিছু বলেন। আপনি বুঝতে পারছি আপনার ভাইয়ের ছোট ভাই, আপনার একমাত্র ভাই, আপনারা 4 বোন এবং তারপরে আপনার একমাত্র ভাই, যদিও যোগাযোগ না ছিল না, কিন্তু ভাইয়ের যখন এইরকম একটা পরিস্থিতি, আপনি একবারও কি আদালতে গিয়েছে মানে জেলে গিয়েছিলেন ভাইয়ের সঙ্গে দেখা করতে কখনো? না, কখনো যাইনি। কিন্তু ভাই যখন ধরা পড়েছিল তখন কি মনে হয়েছিল যে এইরকম শাস্তি ঘোষণা হতে পারে বা ভাই দোষী বা এরকম মনে হয়েছে? তখন মনে হয়নি, কিন্তু এখন প্রমাণগুলো তো পাওয়া যাচ্ছে, কি বলবো।
ভাই একা এই কাজটা করতে পারে বলে মনে হয়েছে? কারণ ভাই আজকে একটা কথা বলেছে, আমি একা এই কাজটা করিনি, কারা করেছে বলতে পারেন। এবং ভাই বলেছে তার গলায় একটা রুদ্রাক্ষের মালা ছিল, যদি ঘটনার সময় ধস্তাধস্তিতে সেটা ছিঁড়ে যেতে পারতো, সেটা কোথায় গেল? এটা নিয়ে কি বলবেন? ভাইয়ের গলায় কি রুদ্রাক্ষের মালা ছিল? জানি না, আমি তো ভাইয়ের সাথে কখনো কথাবার্তা বলিনি, দেখিও নি, এটা তো আমি জানা নেই আমার। কিন্তু ভাইয়ের যে সাজা ঘোষণা হবে, সাজা দোষী তো সাব্যস্ত হয়ে গেছে, এবারে কি ভাববেন? বাকি 2 দিদি রয়েছে, তাদের সাথে যোগাযোগ করবেন? আমরা মাকেও গেলাম, মা অসুস্থ, মা প্রায় মানসিকভাবে কোনো মানে স্থিতিশীল নয় বলতে গেলে। ভাইয়ের যদি সর্বোচ্চ সাজা হয় তাকে মৃত্যুদণ্ড, না কিছু বলার নেই, আইন যা দেবে বলবে তাই মেনে নেব। ভাইয়ের মধ্যে কোনো রকম অস্বাভাবিকতা ছোটবেলা থেকে ছিল? মদ্যপান করা, তার অনেকে পরিবার আশপাশে যারা বলেন যে একাধিক বিয়ে ছিল, মহিলাদের কটূক্তি করতেন। না, 2টো বিয়ে জানতাম আমি, মহিলাদের কটূক্তি আমি শুনিনি কখনো। মদ্যপান করতো এটা জানতাম। আজকে কি কোথাও গিয়ে খারাপ লাগছে যে দোষী সাব্যস্ত? যদি সর্বোচ্চ হয় তাহলে মৃত্যুদণ্ড, আর যদি সর্বনিম্ন 10 বছর? দেখো এরকম পরিস্থিতিতে স্বাভাবিকভাবেই দিদি যত যাই হোক যোগাযোগ না থাকলেও দোষী সাব্যস্ত হয়েছেন শোনার পর থেকেও যখন জানতে পারছেন যে সর্বোচ্চ সাজা যদি হয় তাহলে মৃত্যুদণ্ড, সর্বনিম্ন হলে 10 বছর, সেক্ষেত্রে দিদি হলেও তিনি কাঁদছেন পুরো। কারণ বাকি আর 2 দিদি তারাও ওইখানে থাকেন না, অন্যত্র থাকেন, যোগাযোগ নেই। মা মানসিকভাবে সুস্থ নন, মা মানসিকভাবে স্থিতিশীল নন, ফলে তিনি একা এখানে রয়েছেন এবং তিনি রীতিমতো কান্নায় ভেঙে পড়েছেন। সকালবেলা পর্যন্ত যদি বা তিনি নিজেকে ধরে রেখেছিলেন যে ভাইয়ের সঙ্গে যোগাযোগ নেই, ভাই মদ্যপান করতো, কিন্তু কোথাও দোষী